আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? দেখেন তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আপাতত পক্ষে আজকে ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সেকেন্ড লেকচার। এখানে আজকে আমরা যে যে কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব: কম্পিউটার সফটওয়্যার, সফটওয়্যার সিস্টেম, তারপরে ফাংশন, তারপরে হইতেছে ফিফো লিফো, তারপরে ইউটিলিটি সফটওয়্যার, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ডিস্ক ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর কাস্টমাইজেবল সফটওয়্যার, তারপর প্যাকেজ সফটওয়্যার, ভাইরাস নিয়ে আলোচনা করব। কম্পিউটার বাস থাকবে, ডাটাবেস থাকবে, তারপরে হইতেছে অপারেটিং সিস্টেম এবং তথ্য প্রযুক্তি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আসেন কম্পিউটার সফটওয়্যার নিয়ে আলোচনা করি। যদি সফটওয়্যারের প্রথমে বলতেছে কম্পিউটার কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে সাধারণ যে নির্দেশনাগুলি থাকে সেটাকে বলা হতো সফটওয়্যার। এখন সফটওয়্যারটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা সিস্টেম, একটা হচ্ছে ব্যবহারিক। সিস্টেম সফটওয়্যার কি কম্পিউটারের যে হার্ডওয়্যার এবং বিভিন্ন যে সফটওয়্যারকে কার্যকর করার জন্য যে সাহায্যকারী যে প্রোগ্রাম সমূহ আছে সেটাকে বলা সিস্টেম সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যার তিন প্রকার: একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার, আর একটা ডিভাইস সফটওয়্যার। এখন ব্যবহারিক সফটওয়্যারের মধ্যে, ব্যবহারিক সফটওয়্যারে আমাদের যে দৈনন্দিন বিভিন্ন কাজ করতে পারি এরকম যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন থাকে সেগুলোকে বলা হয় ব্যবহারিক সফটওয়্যার। তারপর দেখেন অপারেটিং সিস্টেম কি, ওএস সংক্ষেপে। অপারেটিং সিস্টেমটা হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো কি সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করতে পারে, তত্ত্বাবধান করতে পারে এবং সফটওয়্যার পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকর করতে সমর্থন এবং সাহায্য করে। আচ্ছা, এখন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সাথে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কি করে যোগাযোগ স্থাপন করে। আর প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল প্রথমে মেইন ফ্রেম কম্পিউটারের সাথে, মেইন ফ্রেম কম্পিউটার 1951 সালে। আর অপারেটিং সিস্টেমটা যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক আইবিএম কর্পোরেশনের জন্য তৈরি করা হয়েছিল। এই পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে 1971 সাল থেকে। আর অপারেটিং সিস্টেমের নাম ছিল CP/M। ওকে, তারপরে অপারেটিং সিস্টেমের যে ফাংশন বা এটা কার্যাবলী গুলো যদি আমি এক এক করে পড়ি: ইউজার ইন্টারফেস, এটা খুব সহজে ব্যবহার করা, তারপর বিভিন্ন ধরনের টাস্ক এর কাজ করা যায়, তারপর রিসার্চের কাজ করা যায়, সিকিউরিটির কাজ করা যায়, তারপর ফাইল ম্যানেজমেন্টের কাজ করা যায়, নেটওয়ার্কিং, তারপরে তো বিভিন্ন ইউটিলিটিস কাজ, ফিফো মেথড ইউজ করা যায়, তারপর লিফো এবং রিসোর্স রিলোড এই জিনিসগুলো ব্যবহার করা যায়। তো এখন আসেন এরপর ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার জিনিসটা কি। এখন ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভারটা হইতেছে এক ধরনের হাই লেভেল কম্পিউটার প্রোগ্রাম বা হার্ডওয়্যার ডিভাইসের সাথে উভয়মুখী যোগাযোগের মাধ্যমে তাকে পরিচালনা করে। এখন উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি: বাজার থেকে নতুন কোনো প্রিন্টার কম্পিউটার সাথে লাগিয়ে প্রিন্ট করতে হলে প্রিন্টার ডিভাইস ড্রাইভার বা সফটওয়্যার ড্রাইভার ইনস্টল করতে হবে। ওই সফটওয়্যার ড্রাইভার ছাড়া সেটা কাজ করবে না। তারপর ইউটিলিটি প্রোগ্রাম হইতেছে কম্পিউটারের যে রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণ বা বিভিন্ন প্রকার ভাইরাস থেকে সুরক্ষা বা ডেটা প্রোগ্রামের ব্যাকআপ, রিকভারি এই কাজে সুবিধা প্রদান করে ইউটিলিটি সফটওয়্যার। এর মধ্যে আছে হচ্ছে ডিস্ক ফ্র্যাগমেন্ট, তারপরে ফাইল হ্যান্ডলার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তারপর শর্ট মার্চ প্রোগ্রাম আছে, লাইব্রেরি প্রোগ্রাম আছে, লিঙ্কার প্রোগ্রাম আছে। তারপর ব্যবহারিক সফটওয়্যারের মধ্যে দুইটা সফটওয়্যার: কাস্টমার সফটওয়্যার আর হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আর এরপরে আসেন ওয়েব ব্রাউজিং। ব্রাউজার শব্দটার অর্থ হইতেছে, সম্পূর্ণভাবে যদি আপনি পড়েন, ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো সার্ভার রাখা ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলে। আর এই সফটওয়্যার বাদ দিয়ে, যে সফটওয়্যার দিয়ে ওয়েব পেজ পরিদর্শন করা হয় তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। তাহলে ব্রাউজিংটা হইতেছে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় সার্ভারে যে একটা রাখা আছে ওয়েব পেজ, সেটাকে যদি আমরা পরিদর্শন করি বা দেখি সেটাকে বলা হয় ব্রাউজিং। ঠিক আছে, আর যে সফটওয়্যার দিয়ে তো ওয়েব পেজ পরিদর্শন করা হয় সেটা বলা ওয়েব ব্রাউজার। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, যে মজিলা আছে, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, সাফারি আছে, গুগল ক্রোম আছে, এই যে এগুলো সাল সহ দেওয়া আছে।
তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক যে সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য বাট এটা প্রক্রিয়াকরণের জন্য যে প্রোগ্রামটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুই ধরনের: সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ আকারে, তারপর অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজ প্রোগ্রাম। আর সাধারণ বা ব্যবহারিক প্রোগ্রাম, প্যাকেজ প্রোগ্রামটা কোনটা? বাণিজ্যিক ভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি, সুনির্দিষ্ট কাজের জন্য তৈরিকৃত যে সফটওয়্যার বা প্রোগ্রাম সাধারণত ব্যবহারিক প্রোগ্রাম বলে। অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য, ব্যবহারিক সমস্যা আহ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী আহ প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত বাণিজ্যিক যে সফটওয়্যারটা পাওয়া যায় তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলে। আচ্ছা, যেমন হইতেছে এমএস ওয়ার্ড এর সাহায্যে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা যায়, এমএস এক্সেল এর সাহায্যে প্রোগ্রামের যে বিভিন্ন ধরনের হিসাব রাখা যায়। তারপরে হইতেছে মূলত এই কম্পিউটার ব্যবহারকারীগণ সাধারণ যে ব্যবহারিক প্রোগ্রামের সাথে তাদের দৈনন্দিন যে কার্যাবলী আছে সেগুলো সমাধান করে। তারপরে কাস্টমাইজ যে সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যারটা কি? কোনো নির্দিষ্ট কাজে বিশেষভাবে তৈরি না ব্যবহারিক যে প্রোগ্রামকে কাস্টমাইজ সফটওয়্যার। যেমন ব্যাংকিং কাজের জন্য বিভিন্ন ব্যাংকিং সফটওয়্যার আছে, প্রত্যেকটা ব্যাংকের আলাদা। ইলেকট্রনিক কমার্স, তারপর পেরোল সিস্টেম, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা। যেমন ব্যাংক, বীমা, হাসপাতাল, তাদের জন্য কি আলাদা হয়ে থাকে। তারপরে আসেন স্ট্যাক। স্ট্যাকটা হইতেছে স্তূপকারী সুবিন্যস্ত ডাটা আইটেমের একমাত্রিক বিন্যাস বা সমাবেশ, যা কেবলমাত্র একটা প্রান্তে নতুন ডাটা আইটেম যোগ করা যায়, শুধুমাত্র ওই প্রান্ত থেকে ডাটা আইটেম সরিয়ে নেওয়া যায়। আর এইরূপ ডাটা স্ট্রাকচারকে বলা হয় স্ট্যাক। স্ট্যাক লিফো পদ্ধতিতে কাজ করে, মানে লাস্টিং ফার্স্ট আউট। এখন স্ট্যাক হইতেছে এক ধরনের ডাটা সংগঠন যেখানে ডাটা গুলো আসলে স্তূপ আকারে সাজানো থাকে। তারপরে ওটা লিপি পদ্ধতিতে কাজ করে, স্ট্যাক একটা নির্দেশক থাকে। এটা ডাটা সংযোজন বিয়োজন এক প্রান্ত থেকে হয়। আর ডাটা সংযোজন বিয়োজন নির্দেশকের মান বাড়তে বা কমতে পারে। তারপরে হচ্ছে কিউ। কিউ শব্দের আবেদনিক অর্থ হইতেছে সারি। সারিবদ্ধভাবে অপেক্ষারত একমাত্রিক ডাটা আইটেমকে যে সমাবেশ, তাকে আমরা কিউ বলতেছি। আর এটা ফিফো পদ্ধতিতে কাজ করে। তাহলে কিউ হচ্ছে ডাটা সংগঠন যেখানে ডাটা গুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে, ফিফো পদ্ধতিতে কাজ করে। ডাটা সংযোজন এক প্রান্ত থেকে, বিয়োজন অন্য প্রান্ত থেকে হয়। তারপরে ডাটা যে সংযোজন বিয়োজনের নির্দেশকের মান বাড়বে, কখনোই এটা কমবে না। আচ্ছা, কিউ হলো এক ধরনের ডাটা সংগঠনের একটা বৈশিষ্ট্য। কিউতে ডাটা গুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে। এর জন্য দুটি নির্দেশক থাকে, একটা হেড, তো একটা হেড আর অন্যটা টেইলের জন্য থাকে। হেড আর টেইল উভয় নির্দেশকের মান শুধু বাড়তে পারে, কখনো সেটা কমতে পারে না। এরপর আসেন ফার্মওয়্যার। ফার্মওয়্যারটা কি? ইলেকট্রনিক যে সিস্টেম এবং কম্পিউটিং এর ফার্মওয়্যার, কম্পিউটার সফটওয়্যার নির্দিষ্ট শ্রেণী, যা ডিভাইসের নির্দিষ্ট হার্ডওয়্যার গুলির জন্য নিম্ন স্তরের নিয়ন্ত্রণ সরবরাহ করে। ফার্মওয়্যার ডিভাইসটি আরো জটিল সফটওয়্যার বা কম জটিল ডিভাইসগুলোর জন্য সমস্ত নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ, ম্যানিপুলেশন ফাংশন সমাধান করে, সম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। তো এখন ফার্মওয়্যারটা একেবারে ডিভাইসের যেটা কন্ট্রোল, যেটাকে বলা হয় বেসিক যে কন্ট্রোল, আমরা কতদিন পরে আসলাম বায়োস, বেসিক ইনপুট আউটপুট যে সিস্টেমটা, সেটা হইতেছে ফার্মার হিসেবে দেখে। এই যে দেখেন ফার্মারের মধ্যে বায়োস আমি এখানে দিয়ে দিছি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সংক্ষিপ্ত রূপ। বায়োস মূলত একটা রন চিপের ফার্মওয়্যার যাতে কম্পিউটারে বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। মানে যখন আমরা রিস্টার্ট করি বা যখন আমরা নতুন কোনো ডিভাইস ড্রাইভার আমরা সেখানে সংযোজন করি, সেখানে এই জিনিসটা কি হয়, এটা হেল্প করে কম্পিউটারটাকে সুষ্ঠুভাবে ওপেন হওয়ার জন্য। আচ্ছা, তারপরে এটা মূলত একটা চিপ যা মাদারবোর্ডের সাথে কি থাকে, লাগানো থাকে। আর এই সফটওয়্যারটা নির্মাতা প্রতিষ্ঠান, সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠানের, মানে যারা এই ল্যাপটপ বা কম্পিউটারটা আহ, উদ্ভাবন, যারা নির্মাণ করে, যেমন আসুস থাকে, বিভিন্ন ব্র্যান্ড থাকে, তারপরে হতে ডেল থাকে, এরা এটাই কি করে, এটাই দিয়ে দেয়। এটা সাধারণত ইইপিরম, যেটা আমরা গতদিন পড়ছি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম যেটা। তারপর বুটিং, কম্পিউটার পাওয়ার যে সুইচ, পাওয়ার বাটন চাপ দেওয়ার পর এটা মাদারবোর্ডের বায়োসের মাধ্যমে সব ডিভাইস গুলোকে কি করে, একবার চেক করে। প্রতিটি ডিভাইসের তথ্য চেক করার পর অপারেটিং সিস্টেমকে খুঁজে সেটাকে সে চালায় দেয়। এই প্রক্রিয়াকে বলা হয় বুটিং। তারপর ভার্চুয়াল যে মেমোরি, অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে চালালে কম্পিউটার র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের জায়গা ব্যবহার করে, যতটুকু তার প্রয়োজন। এইটাই কম্পিউটার ভার্চুয়াল মেমোরি, যা সোয়াইপ ফাইল
এটা শুধু একটা নাম আছে, সফটওয়্যার নামে পরিচিত। এরপর আসেন ভাইরাস। ভাইরাসের সংক্ষিপ্ত রূপ আমরা জানি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। প্রখ্যাত গবেষক ফ্রেডরিক কোহেন ভাইরাসের নাম কোন কোন কয়েকটি ভাইরাসের সিআইএইচ, তারপরে আইলাভিউ ভাইরাস, তারপরে হইতেছে র্যান্স ভাইরাস, তারপরে চিপার ভাইরাস, মাইড্রোম ভাইরাস, উইলস ভাইরাস, টরসান ট্রোজান হর্স। এই ছাড়াও আরো অনেক ভাইরাস আছে। এখন অ্যান্টিভাইরাসটা কি? অ্যান্টিভাইরাস হলো কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক। ঠিক আছে, কম্পিউটারকে ভাইরাস মুক্ত করার জন্য বা কম্পিউটারকে রক্ষা করার জন্য বিশেষ প্রোগ্রাম। জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাম ক্যাসপারটি আছে, তারপর হইতেছে এভিজি আছে, অ্যাভিরা আছে, তারপরে পান্ডা সিকিউরিটি আছে, ম্যাকাফি অ্যান্টিভাইরাস আছে, অ্যাভাস্ট আছে, সেট আছে, তারপরে হইতে বিগ ডিফেন্ডার। এই ভাইরাস গুলো, অ্যান্টিভাইরাস গুলো কি সব থেকে বেশি জনপ্রিয়। এরপর আসেন কম্পিউটারে বাস। দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি নাম, ক্লাস এবং রোল আকারে। স্টুডেন্ট ইনফরমেশন, নাম, তারপর ফিল্ড, ঠিক আছে, রেকর্ড, আর এর পুরোটা হচ্ছে টেবিল। দেখেন, কম্পিউটারে হার্ডওয়্যার গুলোর মধ্যে তথ্য পরিবাহী যে যোগাযোগ রক্ষা করার জন্য এক ধরনের পরিবাহী লাইন বা তার ব্যবহৃত, এগুলোকে বলা হয় কি? বাস। অর্থাৎ বাস হচ্ছে এক গুচ্ছ তার, তার মধ্যে ডিজিটাল যে সংকেত বাইনারি 0 এবং 1 এগুলো চলাচল করতে পারে। বাস কিন্তু একটা ডাটা বাস, একটা অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। ডাটা বাস কি? ডেটা বাসের কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা। অ্যাড্রেস বারের কাজ হচ্ছে অ্যাড্রেস বাস সিপিইউ এবং প্রসেস মেমোরি অ্যাড্রেস কে সংযুক্ত করে। আর কন্ট্রোল বাস হচ্ছে নিয়ন্ত্রণ বাস, সিপিইউ থেকে সংকেত বহন করে ওখানে প্রেরণ করে। এখন অ্যাড্রেস বাস একমুখী, অ্যাড্রেস বাসটা হইতেছে একমুখী, কিন্তু ডেটা ও কন্ট্রোল বাস হইতেছে উভয়মুখী। এখন ডাটাবেস সিস্টেমটা একটু যদি আমরা আলোচনা করি, কয়েকটা জিনিস দেখেন। প্রথমে থাকে ডাটা, তারপর সে অনেকগুলো ডাটাকে নিয়ে রেকর্ড গঠিত একটা রেকর্ড, অনেকগুলো রেকর্ড নিয়ে একটা গঠিত একটা ফিল্ড, অনেকগুলো ফিল্ড নিয়ে তৈরি হয় একটা টেবিল। এই যে এইখানে আমি দেখাইছি, ঠিক আছে, এইগুলাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। মানে উপাত্ত বা ডাটা বলতে অনেক অগোছালো ঘটনা থাকতে পারে, ধারণা থাকতে পারে, বস্তু অবস্থা এগুলো থাকতে পারে। এখন ডেটা শব্দটা হইতেছে বহু বচন, এক বচন হইতেছে ডেটা, যার অর্থ হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, বর্ণ বা সংখ্যা চিহ্ন সমন্বয় গঠিত ডেটা। এটা হইতেছে একটা ধারণা। অনেকগুলো ডাটাকে নিয়ে পরস্পর কি হয়, রেকর্ড তৈরি হয় ডাটাকে নিয়ে। তারপরে সে অনেকগুলো রেকর্ডকে নিয়ে সেটা ফিল্ড, ফিল্ড থেকে হয় টেবিল, টেবিল থেকে হয় এক একটা ডাটাবেস। এখন ডাটাবেসটা এখন কেন ব্যবহার করা হয়? বর্তমানে যে কম্পিউটার ব্যাপক প্রচলনের ফলে অনেক তথ্যবলী শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যবলী হিসাব নিকাশ কম্পিউটার ডাটাবেজে সংরক্ষণ রাখা হয়। এখন এটা কেন করা হয়? তথ্য সংরক্ষণের জন্য, তথ্যাবলী প্রয়োজন অনুসারে আপডেট করতে, তথ্যাবলী প্রয়োজন অনুসারে আপডেট করতে, তারপরে হচ্ছে নতুন রেকর্ড সংরক্ষণে, তারপর বিশাল তথ্য থেকে তথ্য খুঁজে বের করতে, বিভিন্ন কলকারখানা পণ্যের উৎপাদন, চাহিদা, পরিমাণ, মজুদ, লেনদেনের হিসাব, এইগুলো বিশ্লেষণের ক্ষেত্রে, তারপর বৈজ্ঞানিক গবেষণার জন্য, পরবর্তী ফলাফল বিশ্লেষণের জন্য এগুলো ব্যবহার হয়। আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, বড় বড় কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান, অফিস আদালতে তাদের যে যাবতীয় জিনিসপত্র, কর্মকর্তা কর্মচারীর নাম, পদবি, বেতন, বিস্তারিত বিবরণ, উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয়, এগুলা কি করে? তো সেগুলা থেকে খুঁজে বের করার জন্য এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার মাইক্রোসফট অ্যাক্সেস আছে, তারপর মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ওরাকল আছে, ওরাল প্যারাডক্স আছে, লোটাস অ্যাপ্রোচ আছে, ডিবেজ আছে, তারপর ফক্স প্রো আছে, ফাইল মেকার প্রো আছে, ফোর্থ ডাইমেনশন। এগুলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে ব্যবহার হয়। আর ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ হইতেছে আবার 3 ধরনের। এটা হইতেছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন, আর হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর দেখেন ডাটাবেজ ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি 3 ধরনের। প্রথম হচ্ছে ডাটাবেজ ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজ এবং তথ্যের যে ধরন তাদের মধ্যে যে সম্পর্ক নির্ধারণে ব্যবহৃত হয়। ডাটা ম্যানিপুলেশন হতে ডাটাবেজের তথ্য সমগ্রকে পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। আর সবথেকে জনপ্রিয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজকে ডাটা প্রবেশ করানো, পুনরুদ্ধার করা, রিটাইপ করা, মডিফাই করা বা ডিলিট করা, এই কাজগুলোকে বলা হয় কোয়েরি। যে ল্যাঙ্গুয়েজ সাথে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা 3টে কোয়েরি ল্যাঙ্গুয়েজ সবথেকে বেশি প্রচলিত: কিউএল,
কিউবি এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তারপরে আসুন কি ফিল্ড। ফাইল এবং ডাটাবেজে যে রেকর্ড শনাক্তকরণে কোয়েরির জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা কি ফিল্ড। আর কি ফিল্ডটা হচ্ছে ডাটাবেজের গুরুত্বপূর্ণ সেতু বন্ধন। এখন কি ফিল্ডের ব্যবহার দুই বা ততোধিক ফাইলের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহার হয়, রেকর্ড অনুসন্ধানে, রেকর্ড শনাক্তকরণে, রেকর্ড আপডেট করতে এগুলা ব্যবহার হয়। সাধারণত তিন ধরনের কি ফিল্ড ব্যবহার করা যায়। সাধারণত তিন ধরনের কি ফিল্ড ব্যবহার করা যায়। প্রথম হইতেছে প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ডটা কি? যে ডাটাবেস টেবিলের প্রতিটা ফিল্ডের ডেটা অদ্বিতীয়, ইউনিক, ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডাটাবেস তৈরি করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। ফরেন কি রিলেশনাল ডাটাবেস মডেলের কোন একটা টেবিলের প্রাইমারি কি যখন টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কি প্রথম টেবিলের সাপেক্ষে বলা হয় দ্বিতীয় টেবিলের ফরেন কি। মানে প্রাইমারি কিটা হচ্ছে ইউনিক, ঠিক আছে। ফরেন কিটা হবে যদি অন্য কোন রিলেশনাল ডাটাবেস থাকে সেখানে, যদি আমরা প্রথম আগের কিটা যদি অন্য আরেকটা টেবিল ব্যবহার করি তখন সেটাকে বলা হয় ফরেন কি। তারপরে হতে কম্পোজিট প্রাইমারি কি, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাই কম্পোজিট প্রাইমারি ফিল্ড বলা হয়। আর ডাটাবেজ রিলেশন হইতেছে ডাটাবেজের টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক টেবিলের রেকর্ডের যে সম্পর্ক সেটাই বলে ডাটাবেজ রিলেশন। বিভিন্ন ধরনের লজিক্যাল সম্পর্ক থাকে। এখন ডাটাবেজ রিলেশন হইতেছে ওয়ান টু ওয়ান হইতে পারে, ওয়ান টু মেনি হইতে পারে, মানে একটার সাথে একটা, একটার সাথে অনেকগুলো টেবিল হইতে পারে, মেনি টু মেনি টেবিলের সাথে অনেকগুলো টেবিল ডাটা যদি সম্পর্ক থাকে, মেনি টু ওয়ান হইতে পারে। তারপর ডাটাবেসকে সর্টিং করা হয়। সর্টিং জিনিসটা হচ্ছে ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে যে সাজানোর যে পদ্ধতি, অ্যাসেন্ডিং হতে ঊর্ধ্বক্রম আর ডিসেন্ডিং হইতেছে নিম্নক্রম। তারপর ইন্ডেক্সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ডাটা ফাইলের ইনপুট কিতে যে ডাটা নির্দিষ্ট নিয়মে সাজানোর যে পদ্ধতিকে বলা হয় ইন্ডেক্সিং। নির্দিষ্ট না, আমাদের শুরুতে আমরা কি করি ইন্ডেক্স নাম্বার দিয়ে থাকি বিভিন্ন ধরনের। তো এখন কোন ফাইলের ডাটা ইন্ডেক্স করার অর্থ হইতেছে সেই ফাইলের রেকর্ড গুলোকে আরোহী এবং অবরোহী মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুসারে সাজানো, তথ্যগুলোকে দ্রুত খুঁজে বের ইন্ডেক্সিং করা হয়। ইন্ডেক্সটা হইতেছে সর্টিং এর থেকে অনেক বেশি দ্রুত। এরপর আসেন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম আমরা যেটা বুঝলাম একেবারে মানে আর কি কম্পিউটার যে মূল পার্ট, মানে স্টোর অ্যাসেসমেন্ট, তারপর শিডিউলিং ডিবাগিং করা, ইনপুট আউটপুট কন্ট্রোল করা, তারপরে হইতেছে কম্পাইল করা, অ্যাসেসমেন্ট করা, স্টোরেজ রাখা, ডেটা ম্যানেজমেন্ট সহ সব কাজগুলো সে করে। এর কাজগুলো কি করে? দেখেন রিসোর্স ম্যানেজমেন্ট দিলাম, সিকিউরিটি দিলাম, তারপরে হইতেছে নেটওয়ার্কিং দিলাম, তারপরে হইতেছে ইউনিক্স অপারেটিং নেটওয়ার্কিং। এবার দেখেন ইউনিক্স অপারেটিং সিস্টেমটা যদি আলোচনা করি, সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম ইউনিক্স নামে পরিচিত। 1969 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে টিম টমসন এবং ডেনিস রিচি প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম রচনা করেন। সুপার কম্পিউটার থেকে শুরু করে পিসি পর্যন্ত সকল কম্পিউটার ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযোগী। ইউনিক্স একটা সিঙ্গেল সিপিইউর সাথে একাধিক কিবোর্ড এবং মনিটর সংযোগ করে ব্যবহারকারী একসাথে কাজ করার সুযোগ করে দেয়। আর অপারেটিং সিস্টেমের প্রকার ভেদ হইতেছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা সিইউআই অপারেটিং সিস্টেম। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে কিবোর্ডের সাহায্যে বিভিন্ন ধরনের বর্ণ টাইপ করে কিবোর্ডে বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে যদি আমি ইনস্ট্রাকশন দিই সেটাকে বলা হয় সিইউআই অপারেটিং সিস্টেম। তারপরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই অপারেটিং সিস্টেম, গ্রাফিক বা চিত্রের মাধ্যমে কমান্ড যদি দিয়ে থাকে কম্পিউটার পরিচালনা করে তাকে বলা হয় চিত্র ভিত্তিক বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন এখানে মাউস ব্যবহার করে পরিচালনা করা যায়, যেমন হচ্ছে উইন্ডোজ 95, 90, এক্সপি এবং ভিস্তা। তারপরে আসেন সত্ত্ব এবং মালিকানা অনুসারে প্রকারভেদ। এখন প্রথম হইতেছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেগুলা লিনাক্স, আনফুল্টো, তারপর ডেবিয়ান, রেড হার্ট, তারপর হইতেছে ফেওড্রা। তারপরে ক্লোজ সোর্স বা প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম কি? ওপেন সোর্স হতে যেটা বিনামূল্যে সংযোগ সংগ্রহ করা যায়, এই সকল কোড খুশি মতো পরিমার্জন করা যায়। আর ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেমটাতে সোর্স কোড বন্ধ থাকে, মানে সবার জন্য উন্মুক্ত থাকে না।
আচ্ছা, তারপরে হইতেছে ফার্মওয়্যার। ফার্মওয়্যারটা হইতেছে কম্পিউটারে আহ ফার্মওয়্যারটা হইতেছে কম্পিউটারে তৈরি করার সময় যে মেমোরিতে সকল প্রোগ্রাম সমূহকে স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়। তাকে ফার্মওয়্যার বলতেছে এই সকল প্রোগ্রামের কোনো পরিবর্তন করা যায় না, কম্পিউটারে স্থায়ীভাবে রাখা হয়। সেসব নির্দেশ তালিকা ডেটাগুলো কম্পিউটার যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে কম্পিউটার তৈরির সময় কম্পিউটারে সেমিকন্ডাক্টর রম স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেন। অত্যাবশ্যকীয় ডাটাগুলো এবং কার্য নির্দেশের তালিকাগুলো কম্পিউটারে চালু করা মাত্রই কার্যকরী হয়। আর ডেটা ও কার্য নির্দেশে হলে হার্ডওয়্যারের যে মিলিত নাম সেটাকে বলা হয় ফার্মওয়্যার। তারপরে হইতেছে ব্যবহারিক ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেটা আমরা একটু আগে দেখছি, কাস্টমার সফটওয়্যার মানে নিজের প্রতিষ্ঠান অনুযায়ী সে নিজে তৈরি করে নিতে পারে। বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, হিসাব নিকাশ করার জন্য ব্যাংক, বীমা, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেদের মতো করে কাস্টমার সফটওয়্যার ব্যবহার করে। আর প্যাকেজ প্রোগ্রাম কি, যেগুলো বাজারে প্যাকেজ আকারে ব্যবহার হয়, যেমন মানে আর কি কোনো এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড, মানে এমএস অফিসের যে কাজগুলো সেগুলো প্যাকেজ আকারে আর কিন্তু আমরা বাইরে ডিস্ক আকারে কিনতে পারি, তাই না? এখন এর মধ্যে এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেখানে আমি দেখাইছি ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট ওয়ার্ড আছে, তারপরে হইতেছে এক্সেল আছে, এগুলা। এখন বর্তমানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে সবথেকে জনপ্রিয় নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড আছে, তারপরে ওয়ার্ড পারফেক্ট আছে, ওয়ার্ড এস্টার আছে, এগুলা। তারপরে স্প্রেডশিট যে প্রোগ্রামটা বা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, যেটা মাইক্রোসফট এক্সেলে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ বা শতকরা গড় সুদ, এই কাজগুলো একদম খুব সুন্দরভাবে আমরা প্রোগ্রাম মাধ্যমে করতে পারি। ঠিক আছে। এখন স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের মধ্যে আরো কতগুলো উদাহরণ আছে, আমি এখানে দেখানো যে সুপার ক্যারেল আছে, সোর্সিয়াম আছে, নাম্বারস আছে, লোটাস 1 2 3 আছে, তারপর সিম্ফনি আছে, মাল্টি প্ল্যান আছে। এখন মাইক্রোসফট এক্সেল কি সংক্ষেপে এমএস এক্সেল, মানে সব থেকে বর্তমানে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম যেটাকে বলা হয়। তারপর মাইক্রোসফট ওয়ার্ড আছে, এমএস এক্সেল, তারপরে এক্সেল স্প্রেডশিট আছে। এগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলা কি মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি করছে। ঠিক আছে। এগুলার বিভিন্ন ভার্সন আছে যেগুলো আমরা ব্যবহার করি, 7 13 21, এছাড়া অনেক ভার্সন আছে। তারপরে আসেন এক্সেলে। এখন এক্সেলে কলামের সংখ্যা 256টা, মোট সারির সংখ্যা 65,536। রোয়ের বা কলাম গুণ করলে যে সেল বা ঘরের সংখ্যা পাওয়া যায় 1,67,67,216টা। আর ওয়ার্কশিটের পাশাপাশি কতগুলো সেলকে একত্রিত বলা হয় রেঞ্জ। যেমন কলাম বি এর তৃতীয় সারি এবং ষষ্ঠ পর্যন্ত রেঞ্জ হলো B2:B6। এখন ওয়ার্কবুক, সংরক্ষিত যে স্প্রেডশিটের ফাইল এটাকে বলা ওয়ার্কবুক। সেল হতেছে এক্সেলের যে সারি এবং কলামকে পরস্পর ছেদে তৈরিকৃত যে ছোট ছোট যে আয়তাকার যে ঘর আছে সেটাকে বলা হয় সেল। তারপর টাইটেল বার আছে এক্সেলের উইন্ডোজে, মানে একদম উপরের দিকে বুক 1 লেখাটি যে বারটা সেটাকে বলা হয় টাইটেল বার। তারপর মেনু বার আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলা কাজ করা যায়। তারপরে হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অফিস অথবা কলেজে বিভিন্ন ধরনের যে প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি, প্রেজেন্টেশন তারপর স্লাইড আকারে এই জীবন বিজ্ঞান তৈরি করা যায়, ডকুমেন্টারি তৈরি করা যায়, ভিডিও পর্যন্ত তৈরি করা যায়। নতুন স্লাইড তৈরি করতে ইনসার্ট, মানে আর কি বিভিন্ন ধরনের যে কমান্ড গুলো ইম্পর্টেন্ট, যেমন Ctrl+F4, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বন্ধ হবে। তারপরে স্লাইড ইনসার্ট বা কিবোর্ড শর্টকাট Ctrl+M বা Alt+H, এগুলা। তারপরে অভ্র, অভ্রর ফোনেটিক অপশন ইউনিকোড দিয়ে বাংলা লেখা হয়। অভ্রতে ইংরেজিতে বাংলা ফন্টে আসতে F12 প্রেস করতে হয়, আবার বাংলা থেকে ইংরেজিতে আসতে F12 প্রেস করলে হয়ে যায়। তারপর বিজয়, বিজয় যে কিবোর্ড, ইংরেজিতে বাংলা ফন্টে আসতে Ctrl+Alt+B, আর বাংলা থেকে ইংরেজিতে আসতে হইতে Ctrl+Alt+B প্রেস করলে হয়। বাংলা ফন্টে যে উদ্ভাবক মোস্তফা জব্বার, তার প্রতিষ্ঠানে যে বিজয় বাংলা কিবোর্ড 1988 সালে প্রথম প্রকাশ করে, যা প্রথম বাংলা কিবোর্ড নামে আর কি পরিচালিত হয়। আর সর্বশেষ আমরা দেখবো তথ্য প্রযুক্তির যে বড় বড় প্রতিষ্ঠান এবং তাদের সেবা। আইবিএম 1911 সালে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বৃহৎ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। আইবিএম মূলত কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোম্পানি হলেও পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবা পরামর্শ দেয়। তারপরে সদর দপ্তর হইতেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে হারমক নামে
অবস্থিত। আইবিএম এ যে হার্ডওয়্যার সফটওয়্যার প্রস্তুত বিক্রি করতে থাকে, আইবিএম এর বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে এটা এটিএম হার্ড ডিস্ক, তারপরে ফ্লপি ডিস্ক। তারপর হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা প্রতিষ্ঠান, কম্পিউটার ডিভাইসের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করে, তারপরে হইতেছে লাইসেন্স দেয় এবং পৃষ্ঠপোষকতা করে, কম্পিউটার জগতে সব থেকে ফেমাস। তারপর হচ্ছে অ্যাপেল, যুক্তরাষ্ট্রের এটা ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইল কম্পিউটার যন্ত্রাংশ সফটওয়্যার নির্মিত প্রতিষ্ঠান, মানে তাদের সফটওয়্যার হইতেছে আইওএস। তারপরে ওরাকল কর্পোরেশন, ল্যারি এলিসন তার বন্ধু এবং তার যে সহকারী বব মিনার, এড ওটস 1977 সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে ল্যাবরেটরিতে কনসালটেন্সি শুরু করে, আর এই যে ওরাকল প্রতিষ্ঠা করে। মানে তথ্য প্রযুক্তি সব থেকে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এবং তারা যে সেবাগুলো দেয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কম্পিউটার সফটওয়্যার নিয়ে দেখলাম, কম্পিউটারের যে বিভিন্ন বাস, ভাইরাস, তারপরে অপারেটিং সিস্টেম, কম্পিউটার যে বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, তথ্য প্রযুক্তি যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করলাম। তো আজকের আপাতত আজকের আমাদের আপাতত পক্ষে আলোচনা এ পর্যন্ত। আমাদের লেকচার 2 পরবর্তীতে আবার আপনাদের সাথে আর কি লেকচার 3 নিয়ে আলোচনা করবো আমরা।